নমস্কার, চাঁদনি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আপনারা শুনছেন একটি অসাধারণ গল্প, রাজমুকুট। একান্ত মহল, আপনি কি করেছেন রাজমাতা? চন্দ্রাবতী অত্যন্ত চিন্তিত হয়ে পড়ল। এ তো উর্বশীর জন্য খুব বড় শাস্তি। ও গর্ভবতী, আর আপনি ওকে একান্ত মহলে একলা মরার জন্য ছেড়ে দিতে চান? এ তো পুরোপুরি অত্যাচার রাজমাতা। চন্দ্রবতীর চিন্তা এখন রাগে পরিণত হতে লাগলো, কিন্তু গার্গী উদ্ধত স্বরে বলে উঠলেন, কেন? উর্বশীর তো এরকম নিরিবিলি জায়গায় পছন্দ। ও তো এরকম জায়গাতেই নিজের প্রেমিক অগ্নির সঙ্গে দেখা করার সুযোগ খুঁজত, তাই না? কিন্তু আফসোস, ও জীবনে আর এরকম সুযোগ কখনোই পাবে না। গার্গীর এরকম চালাকিতে চন্দ্রাবতী ছটফট করে উঠল, কিন্তু ও এই সময় বীরেন্দ্র প্রতাপের সামনে গার্গীর সঙ্গে বিবাদ করতে চাইল না। সেই জন্য ও বীরেন্দ্র প্রতাপকে বলল, মহারাজ, এসব কি? উর্বশীর অপরাধ কি এতই বড় যে আপনি ওকে এত বড় শাস্তি দিচ্ছেন? কিন্তু বীরেন্দ্র প্রতাপ এর কোনো জবাব দিল না। ওর হাবভাব বলছিল যে উর্বশীকে নিয়ে ওর মনে এখনো শুধু ঘৃণাই আছে। তখনই সূর্যপ্রতাপ চন্দ্রাবতীর একটু কাছে এসে বলল, ক্ষমা করবেন মহারানী মা, মহারাজ তো উর্বশীকে মৃত্যুদণ্ড দিতে চান, কিন্তু এরকম করা যাবে না, কারণ উর্বশী রাজ সিংহাসনের উত্তরাধিকারীকে জন্ম দিতে চলেছে। আর তাছাড়াও আপনি অকারণে চিন্তিত হচ্ছেন। আমরা উর্বশীকে একান্ত মহলেই রাখছি ঠিকই, কিন্তু ওর সুরক্ষা আর সুখ সুবিধার পুরো ব্যবস্থা করছি। কিন্তু হ্যাঁ, না ও কখনো একান্ত মহল থেকে বাইরে পা দেবে, আর না কেউ ওর সঙ্গে দেখা করতে যাবে। চন্দ্রাবতী অসহায় দৃষ্টিতে বীরেন্দ্র প্রতাপকে দেখল, কিন্তু ও আগের মতোই চুপ করেছিল। চন্দ্রাবতীর চিন্তা বেড়েই যাচ্ছিল। ও তাড়াতাড়ি উর্বশীর সঙ্গে দেখা করে ওকে সান্ত্বনা দিতে চাইছিল। ওকে বলতে চাইছিল যে যে কোনো অবস্থাতেই ও উর্বশীকে রক্ষা করবে। মহারাজ, হঠাৎ করে চন্দ্রাবতী বলল, আমি আপনার সঙ্গে একান্তে কিছু কথা বলতে চাই। এ কথা শুনে সূর্যপ্রতাপের সঙ্গে সঙ্গে গার্গী আর বীরেন্দ্র প্রতাপও চমকে উঠল। ও এখন গভীরভাবে চন্দ্রাবতীকে দেখল। উর্বশীকে নিয়ে ওকে এত চিন্তা করতে দেখে বীরেন্দ্র প্রতাপ নিজেও একটু চিন্তিত হয়ে উঠল। সূর্যপ্রতাপ আর চোখে গার্গীকে ইশারা করল, তো গার্গী কঠিন স্বরে বলে উঠল, না চন্দ্রাবতী, যা কিছু বলার আমাদের উপস্থিতিতেই বলো। এ কথায় কান না দিয়ে চন্দ্রাবতী বীরেন্দ্র প্রতাপের দিকে তাকিয়ে বলল, আমি আপনার মহারানী মহারাজ, আপনার সঙ্গে একান্তে কোনো কথা বলার কি কোনো অধিকারই নেই আমার? তার কথা শুনে গার্গী আর সূর্যপ্রতাপ স্তম্ভিত হয়ে গেল, কিন্তু ওরা বুঝতে পারছিল চন্দ্রাবতী নিশ্চয়ই কোনো চালাকি করতে চাইছে। গার্গী বিরোধিতা করে কিছু বলতে চাইল, কিন্তু তখনই বীরেন্দ্র প্রতাপ নিজের একটা হাত তুলে বলল, মা, কুমার, আমাকে আর চন্দ্রাবতীকে কিছুক্ষণের জন্য একা ছেড়ে দেওয়া হোক। গার্গী আর সূর্যপ্রতাপ একটুও আশা করেনি যে এমন ঘটনাও ঘটবে।
কিন্তু বীরেন্দ্র প্রতাপের রূপ দেখে দুজনে কিছু না বলেই চুপচাপ ঘর থেকে বেরিয়ে গেল। ধন্যবাদ মহারাজ, চন্দ্রাবতী নিজের স্বর নরম করে বলল। আজ আপনি আমার ইচ্ছার মান রেখেছেন। বীরেন্দ্র প্রতাপ একটা গভীর শ্বাস নিয়ে বলল, ধন্যবাদের কোনো প্রয়োজন নেই চন্দ্রাবতী। আর এরকম ভীতুর মতো ব্যবহার তোমার পরিচয় নয়। আমার তো তোমার নির্ভয় দাপটি পছন্দ। আমি জানি তুমি উর্বশীর চিন্তা করছো, কিন্তু আমার সামনে ওর পক্ষ নিয়ে কিছু বলবে না, আর কোনো প্রমাণ ছাড়া কারো উপর কোনো দোষারোপ করবে না তুমি। চন্দ্রাবতীর মনের মধ্যে উথাল পাথাল করছিল। ও মনে মনে বলল, কেননা আমি এখনই বীরেন্দ্র প্রতাপকে সব সত্যি কথা বলে দিই। আমি ওকে বলে দিই যে কাল রাতে আমাকে মারার চক্রান্ত সূর্যপ্রতাপ, বজ্রকেতু অথবা গার্গীর মধ্যে কেউ একজন করেছিল। আমি একথা বলে দিই যে মোহিনী, বজ্রকেতু আর সূর্যপ্রতাপ এই তিনজন মিলে ছেলে মানুষ উর্বশীকে ব্যবহার করছে। আমি এই সন্দেহটাও বলে দিই না যে উর্বশীর গর্ভে সূর্যপ্রতাপের সন্তান আছে। কিন্তু চন্দ্রাবতী চাইলেও এরকম কিছু বলতে পারল না। ও জানতো যে এতে বীরেন্দ্র প্রতাপের রাগ এত বেড়ে যাবে যে সবকিছু পুড়ে ছাই হয়ে যাবে। উর্বশীর কোনো ভালো তো হবেই না, বরং ও প্রাণেও বাঁচবে না। এভাবে চুপ করে আছো কেন? বীরেন্দ্র প্রতাপ ধীরে বলল, তুমি একান্তে কিছু কথা বলতে চেয়েছিলে না? চন্দ্রাবতী সামলে নিয়ে বলল, আগে আগে হ্যাঁ মহারাজ, আমি আসলে আপনার কাছে কিছু চাই। বীরেন্দ্র প্রতাপ দাপটের সঙ্গে বলল, উর্বশীর ব্যাপারে রাজমাতার সিদ্ধান্ত একদম ঠিক। ওকে একান্ত মহলেই থাকতে হবে। আমি চাইলেও এতে তোমাকে কোনো সাহায্য করতে পারবো না। আগে হ্যাঁ, আমি তা বুঝতে পারছি। চন্দ্রাবতী দ্রুত বলে উঠল, আমি উর্বশীর পক্ষ নিয়ে কিচ্ছু বলছি না। আমি চাই আমাকে উর্বশীর সঙ্গে দেখা করতে দেওয়া হোক, যাতে আমি ওর শারীরিক পরীক্ষা নিরীক্ষা করতে পারি। ঠিক আছে, বীরেন্দ্র প্রতাপ কথা স্বীকার করে বলল, এতে না তো আমার কোনো আপত্তি আছে, আর না তো রাজমাতার কোনো আপত্তি হবে বলে আমার মনে হয়। তুমি দিনে একবার যে কোনো সময় ওর সঙ্গে দেখা করতে যেতে পারবে। চন্দ্রাবতী মনে মনে নিশ্চিন্ত হলো। তারপর একটু ইতস্তত করে বলল, আমি আমি এও চাই যে উত্তরাধিকারী পাওয়ার পর উর্বশীর সঙ্গে যেন কোনো খারাপ কিছু না করা হয়। তার কথা শুনে বীরেন্দ্র প্রতাপের একটা ঝটকা লাগলো। ও চন্দ্রাবতীর দিকে তাকিয়েই রইল। তারপর ও নিজেকে সামলে নিয়ে কঠিন স্বরে বলল, তুমি আবার দোষারোপ করছো? শুধু আমার উপরেই নয়, রাজমাতার উপরেও, এমনকি বিক্রমগড়ের প্রতিষ্ঠার উপরেও। না না মহারাজ, চন্দ্রাবতী শান্তভাবে বলল, আমি কোনো দোষারোপ করছি না। শুধু আপনার কাছে এইটুকুই চাইছি যে উর্বশীর উপর কখনোই যেন কোনো আঁচ না আসে। এখন বলুন, আপনি কি আমাকে এই কথা দিতে পারবেন? বীরেন্দ্র প্রতাপ এক পলক ভাবার পর ধীরে বলল, ঠিক আছে, আমি তোমাকে কথা দিচ্ছি। চন্দ্রাবতী নিশ্চিন্ত হলো আর বীরেন্দ্র প্রতাপকে ধন্যবাদ দিয়ে ওখান থেকে চলে যেতে লাগলো।
তখনই বীরেন্দ্র প্রতাপ ওকে ডাকলো, চন্দ্রাবতী। চন্দ্রাবতী থমকে দাঁড়ালো। বীরেন্দ্র প্রতাপ উঠে ওর কাছে গিয়ে ওর চোখের দিকে তাকিয়ে বলল, উর্বশীকে নিয়ে তুমি এই যা কিছু চেষ্টা করছো, এর সম্মান করছি আমি, কিন্তু আমি অসহায়, আমাকে এগুলো করতে হচ্ছে, না হলে প্রজাদের কাছে কি সংবাদ যাবে বলো? আমার উপর আঙুল তোলা হবে যে আমার পাটরানী একজন পর পুরুষের প্রেমে পথভ্রষ্ট হয়ে গেছে, আর আমি হাতে হাত দিয়ে বসে আছি। যদি কাল প্রজারা তোমাকে আর অগ্নিকে নিয়েও প্রশ্ন তোলে, তাহলে আমাকে তোমার সঙ্গেও এই ব্যবহারই করতে হবে যা উর্বশীর সঙ্গে করা হচ্ছে। চন্দ্রাবতী এর জবাবে কিছুই বলল না। ও মনে মনে হাসলো আর বীরেন্দ্র প্রতাপের ঘর থেকে চলে গেল। কিছুক্ষণ পরে চন্দ্রাবতী নিজের ঘরে পৌঁছল আর সোনালকে সব কথা বলল। সোনাল উর্বশীকে নিয়ে চিন্তিত হয়ে গেল। হায় হায় মহারানী না, ও দুঃখী হয়ে বলল, বেচারি উর্বশীকে একটা নরক থেকে বার করে অন্য নরকে ফেলে দিল। ওই একান্ত মহলে আজ পর্যন্ত যেই গেছে সে তো কখনোই সুস্থ অবস্থায় ফেরত আসেনি। হয় পাগল হয়ে এসেছে, আর না হলে শবদেহ হয়ে ফিরেছে। কিন্তু উর্বশীর সঙ্গে আমি এরকম হতে দেব না সোনাল। চন্দ্রাবতী দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে বলল, এই এখন আমার সংকল্প। এর জন্য যদি লড়তে হয় তো আমি রাজমাতার সঙ্গেও লড়তে রাজি আছি। সোনাল ওর কাঁধে হাত রেখে ভাবুক হয়ে বলল, আমার আপনার উপর পুরো ভরসা আছে মহারানী মা, কিন্তু এই রাজমহলের বসবাসকারীদের আমি খুব ভালো করে চিনি। এখানে সবাই ধূর্ত আর নির্দয়। ওই কথা বলছিল, তখনই দরজায় শব্দ হলো। মহারানী মা, আমি যমুনা। বাইরে থেকে আওয়াজ এলো। সোনাল চমকে চন্দ্রাবতীকে দেখলো। চন্দ্রাবতী ওকে দরজা খোলার ইশারা করলো। মহারানী মা, যমুনা ঘরে ঢুকতে ঢুকতে বলল, আমি আমি আপনার আসার অপেক্ষাতেই ছিলাম। আমি শপথ করে বলছি, আমি আপনাকে ফাঁসানোর জন্য কোনো চক্রান্ত করিনি। বিশ্বাস করুন, আমি তো সত্যি উর্বশীকে সাহায্য করতে চেয়েছিলাম। আর যদি আপনি অনুমতি দেন তাহলে আমি নিজে গিয়ে ওই দুষ্ট সূর্যপ্রতাপকে মেরে ফেলব, আর এই দোষ বজ্রকেতুর উপর দিয়ে দেব। এ কথা সোনাল ধমক দিয়ে বলল, চুপ কর, আবার কোন নাটক করছে। যদি তুই কিছু না করিস তাহলে অগ্নির কাছ থেকে এমন করে পালালি কেন? আর আমাকে কত জোরে ধাক্কা দিয়েছিলি তুই? তাহলে আর কি করতেন? যমুনা সঙ্গে সঙ্গে বলে উঠল, অগ্নির মাথায় তো রক্ত উঠে গিয়েছিল। ও তো আমার কথা বিশ্বাসই করছিল না। যদি আমি না পালাতাম তাহলে তো ও আমাকে মেরেই ফেলতো। চন্দ্রাবতী গভীরভাবে যমুনাকে দেখছিল। ও অনুমান লাগানোর চেষ্টা করছিল যে ও মিথ্যা বলছে নাকি সত্যি। তখনই যমুনা বলল, মহারানী মা, আমি আপনার প্রতিটা পদক্ষেপে আপনার সঙ্গে আছি। এবার দেখবেন আমি দ্রুত খবর নেব যে ও কে ছিল যে আপনাকে মহল থেকে নিখোঁজ করার চেষ্টা করেছিল। এ কথা শুনে চন্দ্রাবতীর মাথায় বিদ্যুৎ খেলে গেল। ওর হঠাৎ করে কিছু মনে পড়ে গেল আর যমুনাকে বলল, আচ্ছা ঠিক আছে যমুনা, আমি তোমাকে বিশ্বাস করছি। তুমি এখন এখান থেকে যাও।
যমুনা দ্রুত চলে গেল, কিন্তু বুঝে গেছিল যে ওর কথায় চন্দ্রাবতীর কোনো আগ্রহ নেই। যমুনা যাওয়ার পর সোনাল দরজা বন্ধ করতে করতে বলল, ওর উপর একদম বিশ্বাস করবেন না মহারানী মা, ও খুব ধূর্ত এই যাযাবরী। কিন্তু চন্দ্রাবতী ওর কথা শেষ হওয়ার আগেই বলল, সোনাল, এই মহলে সাদা চন্দনের আতর কে কে ব্যবহার করে জানো? সোনাল কথা শুনে চমকে উঠল। এ কেমন প্রশ্ন মহারানী মা? ও অবাক হয়ে বলল, সাদা চন্দনের আতর তো অনেকেই ব্যবহার করেন এখানে, আমি কখনো তো এমন গভীরভাবে পর্যবেক্ষণ করে দেখিনি না। কিন্তু কি হয়েছে বলুন তো? চন্দ্রাবতী কিছু ভেবে বলল, সোনাল, কাল রাতে যে লোকটা আমাকে অজ্ঞান করে ওই সুড়ঙ্গে বন্ধ করে দিয়েছিল, ওর গা থেকে না সাদা চন্দনের আতরের সুগন্ধ পাচ্ছিলাম আমি। আর আর জানো তো, যেদিন শশীকলা আর অবনীর মৃত্যুর পর শশীকলার ঘরে গিয়েছিলাম না, সেখানেও আমি এই আতরের সুগন্ধ পেয়েছিলাম। হায় হায়! সোনাল সব শুনে খুবই চমকে গিয়ে বলল, তার মানে যে শশীকলাকে মেরেছিল সেই আপনাকে মারতে চেষ্টা করেছিল? চন্দ্রাবতী ওকে থামিয়ে বলল, ও আমাকে মারতে চায়নি সোনাল, শুধু মহল থেকে উধাও করে দিতে চেয়েছিল। এবার তোমাকে এটা তল্লাশি করতে হবে। আর হ্যাঁ, ওই লোকটার বাঁ হাতের একটা আঙুল আহত ছিল, কাল রাত্রে আমি এটাও অনুভব করেছিলাম। সোনাল ভাবতে লাগলো, তারপর বলল, আপনি চিন্তা করবেন না মহারানী মা, আমি কাল থেকেই এই কাজে লেগে পড়ব। যদি এখন সে এই মহলে থাকে, তাহলে আমার নজর থেকে বাঁচতে পারবে না। পরের দিন সকাল থেকেই আবহাওয়া খারাপ হচ্ছিল। দেখতে দেখতে খুব ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। এই ঝড় বৃষ্টির মধ্যে একজন ঘোড়সাওয়ার রাজমহলে এলো আর সোজা বীরেন্দ্র প্রতাপের ঘরের দিকে দৌড়লো। ওই লোকটা বিক্রমগড়ের রাজ্যের একটা ছোট রিয়াসতের দূত ছিল। তাকে খুব চিন্তিত দেখাচ্ছিল। কি হয়েছে? বীরেন্দ্র প্রতাপ ওকে দেখে বলল, কোনো খারাপ খবর এনেছ? আগে আগে হ্যাঁ মহারাজ, দূত ভয় ভয়ে বলল, কাল রাত্রে আমাদের রিয়াসতে খুব বড় বিপদ এসেছিল। ভয়ঙ্কর ঝড় বৃষ্টি অনেক কিছু ধ্বংস করে দিয়ে গেছে, কত লোক মারা গেছে, বৃষ্টিতে সব ফসল নষ্ট হয়ে গেছে। বীরেন্দ্র প্রতাপের কপালে চিন্তার রেখা ফুটে উঠল। ও কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তখনই আরো দুটো রিয়াসতের দূত ওর ঘরে এলো। মহারাজ, একজন দূত ঘাবড়ে গিয়ে বলল, আমাদের রিয়াসতে অনেকগুলো ডাকাতি হামলা হয়েছিল, অনেক লুটপাট হয়ে গেছে, শত শত লোককে মেরে দিয়েছে ওরা। ওর কথা শেষ হতেই অন্য দূত বলতে লাগলো, মহারাজ, আমাদের রিয়াসতে কাল রাত্রে অদ্ভুত ঘটনা ঘটেছে। হঠাৎ একসঙ্গে অনেক জায়গায় আগুন লেগে গেছে। দেখতে দেখতে আগুন এত বেড়ে গেল যে অনেকগুলো গ্রাম একসঙ্গে পুড়ে ছাই হয়ে গেছে মহারাজ। বীরেন্দ্র প্রতাপের কপালের রেখা আরো গভীর হতে লাগলো। ও সঙ্গে সঙ্গে মন্ত্রীদের সভায় ডাক দিল। যে এই ঘটনা শুনল সেই চমকে উঠল। সভায় নানা রকম কথা আলোচনা হতে লাগলো। তখনই মহামন্ত্রী চিন্তার স্বরে বলল, কি রাতে এরকম দুর্দশাপূর্ণ ঘটনা, আর সেটাও শুধুমাত্র আমাদের রাজ্যে? মহারাজ, কোথাও এটা কোনো অশুভ সংকেত নয় তো? কোথাও এটা কোনো বড় ধ্বংসের ইঙ্গিত নয় তো?
কারণ আজ সকাল থেকে আমাদের এখানেও খুব ঝড় বৃষ্টি হচ্ছে। মহামন্ত্রীর সমর্থনে অনেক মন্ত্রীরাই এরকম কথাই বলতে লাগলো। তা দেখে বীরেন্দ্র প্রতাপও মহা চিন্তায় পড়ে গেল। সত্যি কি বিক্রমগড়ে খুব বড় দুর্দশা আসতে চলেছে? কে এই সাদা চন্দনের আতর ব্যবহারকারী হত্যাকারী? কি হবে উর্বশীর? চন্দ্রাবতী কি ওকে রক্ষা করতে পারবে? জানার জন্য শুনতে থাকুন রাজ মুকুট, এক ঐতিহাসিক প্রতিশোধ, শুধুমাত্র চাঁদনের সঙ্গে চাঁদনী চ্যানেলে।